সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি নামে একটি সংগঠন। দুপুরে চট্টগ্রামে বন্দর ও কাস্টমসের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তারা বলেন, দেশের আমদানি রফতানি বাণিজ্যের ৮০% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর এই বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল। বন্দরের নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ করা হয় এবং অত্যাধুনিক সরঞ্জাম সংযোজিত হয়। লাভজনক এই টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে বন্দরের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে দাবি তাদের। চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডেলিং এর ৫৫% এনসিটি টার্মিনালে হয়, যা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে অন্যতম ভূমিকা পালন করছে। চট্টগ্রাম বন্দরের এই নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি চালু হওয়ার পর এই টার্মিনালকে আধুনিক টার্মিনালে রূপান্তরিত করার জন্য চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক উন্নত মানের বিশ্বের সাথে অন্যান্য বন্দরের তাল মিলিয়ে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে বিভিন্ন দেশ থেকে, যার বর্তমান বাজার মূল্য ৫,০০০ কোটি টাকা। বর্তমানে এই টার্মিনালে কোনো প্রকার বিনিয়োগের প্রয়োজন নেই। এবং টার্মিনালটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এই টার্মিনালের মাধ্যমে চট্টগ্রাম বন্দর বিশাল রাজস্ব আয় করেছে। এ বৈঠকে চট্টগ্রাম বন্দরের অবকাঠামো ও কৌশলগত উন্নয়নের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। এতে একাত্মতা প্রকাশ করেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, বাংলাদেশের নৌবন্দরগুলোর বর্তমানে হ্যান্ডেলিং ক্যাপাসিটি বছরে ১.৩৭ মিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে আগামী ৫ বছরে ৭.৮৬ মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব। অর্থাৎ সর্বোচ্চ সক্ষমতার মাত্র 1/6 পরিচালিত হচ্ছে চট্টগ্রাম বন্দর। পূর্ণ সক্ষমতা অর্জন সম্ভব আগামী ৫ বছরে। চৌধুরী আশিক জানান, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ হয়ে গেলে ৫ মিলিয়নের বেশি ইউনিট হ্যান্ডেলিং ক্যাপাসিটি তৈরি হবে বাংলাদেশের। উল্লেখ্য, ১৫ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং এর চ্যালেঞ্জ মোকাবেলায় লালদিয়ার চরেই ভরসা খুঁজছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর তাই চরের একটি অংশ ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনকে দিলেও অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই বন্দর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মূলত চট্টগ্রাম বন্দরের একটি এক্সটেনশন কাজ হিসেবে করবে এ বন্দর। এরই মধ্যে চরের ৬৪ একর জায়গাকে ২টি অংশে বিভক্ত করার উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে ৩২ একরের প্রথম অংশে বন্দরের জন্য তৈরি হবে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড, যেখানে কন্টেইনারের ধারণ ক্ষমতা হবে ১৫,০০০-এর বেশি। আর দ্বিতীয় অংশে বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব বন্দরকে সমন্বয়ের মাধ্যমে বন্দরটির কাজ আগস্টের মধ্যে শেষ করার তাগিদ দেন। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন সহ লালদিয়া, মাতারবাড়ির বন্দরের কাজ সম্পন্ন হলে ২০৩০ সালের মাঝে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে সমুদ্র বন্দরে। আর এর কোনো বিকল্প নেই বলেই মনে করছেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন চট্টগ্রাম বন্দর নিয়ে আমাদের বিভিন্ন মহলের ক্রিয়া প্রতিক্রিয়া। এই আধুনিক বিশ্বে অবস্থান করেও আমাদের এই যে পশ্চাৎমুখী চিন্তা ভাবনা, এটাকে আসলে কারা জিয়ে রাখে, সেটি একটি বিরাট প্রশ্ন। আপনারা লক্ষ্য করেছেন, এখানে আমরা সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করছি কিংবা বিদেশি সংস্থার কাছে চট্টগ্রাম সমুদ্র বন্দর তুলে দেওয়ার ব্যাপারে যে ধরনের প্রতিক্রিয়া প্রত্যক্ষ করছি, তা যে আধুনিক বিশ্বের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, সে কথাটি এখন আমি ব্যাখ্যা করব। বিদেশি কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে
সমুদ্র বন্দর, বিমানবন্দর কিংবা কোনো বিশেষ স্থাপনা ইজারা দিলে অথবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলে তার সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সম্পর্ক থাকে বলে আমার অন্তত জানা নেই। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় কখন? যখন প্রতিবেশী কোনো শত্রু ভাবাপন্ন দেশ, যারা অতীতে কোনো না কোনোভাবে আমাদের দেশের নিরাপত্তা অথবা শৃঙ্খলার জন্য সমস্যা তৈরি করেছে, তাদের কাছে যদি এ ধরনের কোনো বন্দর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় কিংবা কোনো স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটি আমাদের জন্য বিপজ্জনক। বিপজ্জনক কেন? কারণ তারা সুযোগ পেলেই আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করবে। একটু খোলাখুলি বলছি, ধরুন আমাদের প্রতিবেশী রাষ্ট্র কারা? ভারত, বার্মা এবং একটু দূরে নেপাল, ভুটান। এই তো সরাসরি আমাদের সাথে সীমান্ত রয়েছে ভারত এবং বার্মার। তারা যদি আগ্রাসী মনোভাব সম্পন্ন হয়, তাহলে ইচ্ছে করলে কিন্তু আমাদের ভূখণ্ড দখল করে নিতে পারে। বাকি রাষ্ট্রগুলো কি করতে পারে? বাকি রাষ্ট্রগুলো আমাদের বাজার দখল করে নিতে পারে। তারা কিন্তু আমাদের ভূখণ্ড দখল করে নিতে পারবে না। আর ভূখণ্ড এমন কোনো পণ্য নয় যেটা তারা মাথায় করে তাদের দেশে নিয়ে যাবে। ভূখণ্ড তখনই হুমকির সম্মুখীন হয় যখন সীমান্ত ঘেঁষা কোনো রাষ্ট্র তাদের সীমানা বৃদ্ধি করার জন্য আমাদের ভূখণ্ডে ঢুকে পড়ে। এখন আমাদের বাজার দখলের যে ব্যাপারটা, সেটি যদি আমরা একটু দেখি, আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমদানি রপ্তানির সম্পর্কে সম্পর্কিত। যদি আমাদের দেশের এমন কোনো পণ্য থাকে যেটা বাইরের দেশে উৎপাদিত হয়, অথবা বাইরের দেশ থেকে আমরা যদি এমন কোনো পণ্য আমদানি করি যেটা আমাদের দেশেও উৎপাদিত হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষতির একটি সম্ভাবনা থাকে। আমরা এখানে যে পণ্যগুলো উৎপাদন করি, সেগুলো যদি আমার দেশের মানুষের চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকে এবং সেই পণ্য যদি আমরা বাইরে থেকে আমদানি করি, তাহলে এটা আমার দেশের সাধারণ মানুষের জন্য ক্ষতির কারণ। কিন্তু যে পণ্য আমাদের ঘাটতি আছে বা যেটি এখানে উৎপন্ন হয় না, সেটি যদি আমি বাইরে থেকে আমদানি না করি, তাহলে সেটা হচ্ছে আমার জন্য সমস্যা। এই আধুনিক বিশ্বে বাণিজ্য যেখানে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে, সেখানে আমরা কিন্তু এখন অন্যান্য দেশ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করি। সেই পণ্য আটকে দিয়ে কোনো দেশ যদি আমাদের দেশে সেই পণ্যের মূল্য বৃদ্ধি করে দিতে চায়, তাহলে সেটি কিন্তু আমরা বিকল্প দেশ থেকে আমদানি করতে পারি। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে আমরা যেসব পণ্য আমদানি করি, মাঝে মধ্যে তারা কোনো কোনো পণ্য রপ্তানি আটকে দেয়, তখন কিন্তু আমরা বেকায়দায় পড়ি। কিন্তু আমরা ভারতের বাইরে থেকে যেসব পণ্য আমদানি করি, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের ঘটনা ঘটে না। আমাদের একটি বন্দর ভারতের তত্ত্বাবধানে ছেড়ে দেয়া, এটা আমার জন্য হুমকি হতে পারে। কারণ সেই বন্দর ব্যবহার করে তারা এখানে সামরিক সরঞ্জামাদি আনতে পারে, তারা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। কিন্তু আমরা যদি দূরের কোনো দেশকে বা যাদের উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য করা, তাদেরকে কোনো বন্দরের দায়িত্ব দিই, তাহলে তারা কিন্তু সেরকম কোনো অসৎ উদ্দেশ্য এখানে চরিতার্থ করবে না। হতে পারে আমাদের বন্দর রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দেশে যে সংস্থা রয়েছে বা আমাদের দেশের যে উদ্যোক্তা রয়েছে বা আমাদের দেশে যে শ্রমিক রয়েছে, তাদেরকে বঞ্চিত করা একটি প্রশ্ন আসতে পারে। এখন আপনারাই বলুন, আমাদের যারা শিল্পপতি, আমাদের যারা উদ্যোক্তা, তারা কি সৎভাবে উৎপাদিত পণ্য ভোক্তাদের মধ্যে সরবরাহ করে? তারা কি সৎভাবে ব্যবসা করে? তেল নিয়ে, চিনি নিয়ে কিছুদিন পর পর
আমাদের দেশে যে ঘটনা সংঘটিত হয় তার পেছনে কি উন্নত রাষ্ট্রের কোনো ব্যবসায়ী জড়িত থাকে, না আমাদের দেশের ব্যবসায়ীরা জড়িত থাকে? তার সাথে কারা জড়িত থাকে? যারা এদেশে সেই পণ্য উৎপাদন করে অথবা সেই পণ্য বাজারজাত করে, তারাই তো। তাহলে তারা যদি একটি বন্দরের রক্ষণাবেক্ষণের সুযোগ পায় তাহলে আমাদের দেশ অনেক উন্নত হয়ে যাবে, এটি একটি ভ্রান্ত ধারণা। বরং আন্তর্জাতিক ব্যবসায়ী এবং সংস্থাগুলো তারা যে আন্তর্জাতিক মান বজায় রাখে, আমাদের দেশের ব্যবসায়ীরা বা শিল্পপতিরা বা সংস্থাগুলো সেই মান কিন্তু বজায় রাখে না। তারা ভোক্তাদের উপর নানা কৌশলে নানা ধরনের বোঝা চাপিয়ে দেয়। আন্তর্জাতিক ব্যবসায়ীরা এই ধরনের নোংরা কাজ কখনো করে না। আর তারা যদি একটি বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে থাকে তাহলে আমাদের বন্দর ব্যবস্থাপনায় যে অব্যবস্থাপনা থাকে, যে ধরনের দুর্নীতি থাকে, যে ধরনের যাত্রী হয়রানি থাকে, পণ্য খালাসে যে ধরনের বিড়ম্বনার সৃষ্টি হয়, সেখানে কিন্তু সেটা হবে না। এতে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি যেভাবে বৃদ্ধি পাবে, তেমনি আমাদের দেশের ভোক্তা শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী কিন্তু অনেক সুবিধা পাবে। অল্প সময়ের মধ্যে তাদের পণ্য খালাস করতে পারবে। যারা এটার বিরোধিতা করছেন তারা এই বিষয়টি বিবেচনায় নিয়েছেন কিনা আমি জানি না। যদি নিয়ে থাকেন তাহলে এটা নিশ্চিত তারা বিশেষ কোনো মহলের স্বার্থ সিদ্ধি করার জন্য এ ধরনের বিতর্ক সৃষ্টি করছেন, এজন্য উস্কানি দিচ্ছেন এবং এক্ষেত্রে বাধার সৃষ্টি করছেন। আমরা জানি বিগত সময়গুলোতে কারা আমাদের দেশের বন্দর নিয়ে, বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিংবা তিস্তা প্রকল্পের মতো প্রকল্প নিয়ে জটিলতা সৃষ্টি করে নিজেদের স্বার্থ সুরক্ষা করার চেষ্টা করেছে, এদেশের মানুষের স্বার্থ বিঘ্নিত করার চেষ্টা করেছে, এদেশের মানুষকে জিম্মি করার চেষ্টা করেছে। আজ যদি 10টি দেশের বড় বড় সংস্থা এদেশে তাদের ব্যবসা পরিচালনা করে তাহলে কার স্বার্থে আঘাত লাগবে সেটি কিন্তু আমরা খুব সহজেই বুঝি। আজকে যদি 10টি বড় রাষ্ট্র এখানে বড় ধরনের বিনিয়োগ করে, বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়, তাহলে বিশেষ কোনো রাষ্ট্র ইচ্ছে করলে এখানে যা খুশি তা করতে পারবে না। তাদের সেই যে দীর্ঘদিনের সাজানো বাগান এভাবে নষ্ট হয়ে যাবে, এটা নিশ্চয়ই তারা চায় না। আর চায় না বলেই এদেশে তাদের যারা এজেন্ট রয়েছে, তাদের সাথে যাদের সংযোগ রয়েছে, যারা সেই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ দেখে, তারা এই ধরনের আধুনিকীকরণের বিরোধিতা করছেন। কেউ জেনে করছেন, কেউ না জেনে করছেন, কেউ বুঝে করছেন, কেউ না বুঝে করছেন। আর যারা বুঝে করছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ সুরক্ষার জন্য এটি করছেন, যা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।